জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। এই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে উদ্ভিদ বিজ্ঞান অনার্সের ৪র্থ বর্ষের আমরা অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচারের ৩য় লেকচার শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ক্রপিং চ্যাপ্টারটি পড়াবো, যেখানে ক্রপস অ্যান্ড ক্রপিং, মনো অ্যান্ড মাল্টিপ্লাই রিলে ইন্টারক্রপিং অ্যান্ড মিক্সড ক্রপিং, ক্রপিং সিস্টেম অ্যান্ড ক্রপ রোটেশন, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমরা মূল ক্লাসে চলে যাই। প্রথম হচ্ছে ক্রপ অ্যান্ড ক্রপিং, সেটা শস্য ও শস্য চাষ। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে শস্য উৎপাদন করা হচ্ছে। অলরেডি কিছু যে জমিটা তো ধানের একটি জমি, ফুল আসার আগ মুহূর্তে চলমান চাষবাস অবস্থা। এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে সংজ্ঞায় কৃষি জমি, বসত বাগান প্রভৃতি স্থানে উপকার ও উপযোগিতা পাওয়ার লক্ষ্যে যে সকল উদ্ভিদের চাষাবাদ ও উৎপাদন করা হয় তাকে বা তাদেরকে শস্য ফসল বলে। শস্য ফসল উৎপাদনের পদ্ধতিকে শস্য চাষ বলে। এই শস্য চাষ কয়েক ধরনের হতে পারে। এক ফসলি, দো-ফসলি, বহু ফসলি, মিশ্র ফসলি বা আন্তঃ ফসলি, বিভিন্ন ধরনের হতে পারে। আমরা প্রথম যদি খেয়াল করি, এক ফসলি চাষ। যে ধরনের চাষাবাদ প্রক্রিয়ায় একই জমিতে বছরের পর বছর একই ধরনের শস্য চাষ করা হয় তাকে এক ফসলি চাষ বলে। এখন বছরের পর বছর একটা জমিতে একই ধরনের শস্য চাষ করবে, এতে নিঃসন্দেহে কিছু সুবিধাও থাকবে, কিছু অসুবিধাও থাকবে। তো আমরা সুবিধাগুলি একটু দেখি। যে মনোক্রপিং পদ্ধতি বা এক ফসলি চাষ পদ্ধতিতে এইভাবে সহজ, বেশি কারিগর দক্ষতা প্রয়োজন হয় না, এই প্রক্রিয়ার খরচও কম হয়। যারা চাষ করে, যে কৃষকরা, তারা অর্থনৈতিকভাবেও বেশ লাভবান হয়। আর এতে কম সংখ্যক যন্ত্রপাতির প্রয়োজন হয়। বিরাট এলাকা জুড়ে একই সাথে একইভাবে চাষাবাদ, সার প্রয়োগ, পেস্টিসাইড প্রয়োগ, এমনকি শ্রমও কম প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় খরচ কম, ফসল উৎপাদন খরচ কম হওয়ায় কৃষক সবচেয়ে বেশি লাভবান হতে পারে। তবে এই প্রক্রিয়া আমরা যদি খেয়াল করি, বেশ কিছু অসুবিধাও আছে। যেমন বছরের পর বছর যদি একই ফসলের চাষ আমরা করি, তাহলে মাটি কিন্তু একটা স্তরে অনুর্বর হয়ে যায়। একটা স্তর, যে স্তরের পুষ্টি উদ্ভিদ শোষণ করে, সেই স্তরটা কিন্তু অনির্ভর হয়ে পড়ে। আর যে স্তরটা পুষ্টি শোষণ করতে পারে না উদ্ভিদ গোষ্ঠী, সেই জায়গাটা উর্বর থেকে যায়। তাহলে এরপর হচ্ছে, এই অবস্থায় পিএইচ এর একটা পরিবর্তন ঘটে। ক্ষতিকর কীট পতঙ্গ ও রোগ জীবাণুরও প্রকোপ অনেক সময় বাড়তে পারে। আমরা এরূপ চাষের ক্ষেত্রে আমরা যদি দেখি, কোনো বৎসর সেখানে জলবায়ু বা অন্য কোনো নৈসর্গিক কারণে বিস্তৃত এলাকা জুড়ে এরকম যে একক বা এক ফসলি চাষ পদ্ধতির ব্যাপক ক্ষতিসাধন হলে তা উত্তরণ অনেক কঠিন হয়ে পড়তে পারে। যেমন আমাদের ১৯৪৩ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, মূলত বাংলাদেশে শুধু ধান আর ধানই চাষ করত। যদি তার পাশাপাশি গম বা ভুট্টা, কাউন এই জাতীয় ফসল চাষ করা যেত, তাহলে তৎকালীন সময়ে যে ৪৩ সালে দুর্ভিক্ষ হয়েছিল, ধানের বাদামি দাগ রোগের কারণে যে ধান প্রায় এলাকা ভেদে ৫০ থেকে ৯০ ভাগ নষ্ট হয়ে গেছিল সারা বাংলায়, সেই দুর্ভিক্ষটা হয়তো বিকল্প খাবার হিসেবে পেলে ওইভাবে হতো না। আমরা, এই হলো এক ফসলি চাষের অসুবিধা। আমরা একটু খেয়াল করি পরবর্তীতে বহু বহুফসলি চাষে একই জমিতে প্রতি বছর প্রায় অবিরতভাবে পর্যায়ক্রমে ২ বা ততোধিক ফসল যদি আমরা চাষ করি, তাকে বহুফসলি চাষ বলে। এটা তো অনেকগুলি উপকারিতা থাকবে বা সুবিধা সেখানে। যে ১ম এ হচ্ছে ১ ফসল বা ২ ফসলের জমিতে যেরকম ফলন আসে, ৩ থেকে ৪ গুণ বেশি ফসল এখানে পাওয়া যেতে পারে। এর ফলে খাদ্য নিরাপত্তা অনেকটা অর্জিত হয়। আমরা যে সারা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার বিষয়টা চিন্তা করছি, সেই নিরাপত্তাটা আমাদের অর্জিত হয়। তারপর হচ্ছে মাটির উর্বরতাও সেখানে বৃদ্ধি পায় আমরা যদি খেয়াল করি।
এরপরে আহ, জমি শ্রম, মূলধন সারা বছরই সঠিকভাবে ব্যবহার করা যায়। এরপর হচ্ছে ফসলের বহুমুখীকরণ সম্ভব হয়। আমরা এই হলো বহুমুখী ফসলের বেশ কিছু উপকারিতা। আরো যদি আমরা খেয়াল করি, যেমন বহু চাষের ফলে প্রতি একক জমিতে ফসল উৎপাদন খরচ কমছে ঠিকই, কৃষকের আয়ও বাড়ছে তথা বাংলাদেশের জিডিপিতে ভূমিকা রাখছে। আমরা এরকম চাষ ক্ষেত্রে দেখি যে অল্প পরিমাণ জমিতে একজন কৃষক অধিক বেশি লাভবান সেখানে হতে পারেন। বিভিন্ন রকম ফসল একই জমি থেকে পাওয়া যায় বলে কৃষক পরিবারের সকলের পুষ্টি চাহিদার যোগান দেয় এবং দেশ এবং জাতির ক্ষেত্রে পুষ্টির সে যোগান দিতে পারে। আমরা বহুফসলি চাষের ক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে। বা অসুবিধাগুলো একটু খেয়াল করি। যে সকল ভূমিতে পানি সেচের বিশেষ সুবিধা নাই, এরূপ চাষ কিন্তু কষ্টসাধ্য হয়ে পড়ে। দীর্ঘ জীবন চক্রযুক্ত ফসল চাষ করা যায় না এসব ক্ষেত্রে। এই চাষে অধিক মূলধন ও শ্রমিকের প্রয়োজন হয়। বীজতলা তৈরির জন্য প্রয়োজনীয় সময় কম পাওয়া যায়। বহু ফসলি চাষে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োজন হতে পারে। আমরা এছাড়াও যদি খেয়াল করি এখানে প্রযুক্তির যে অনেক সময় যে জ্ঞানের প্রয়োজন হয়, অনেক কৃষকের সেই প্রযুক্তির গত জ্ঞান হয়তো থাকে না। আবার আমরা এরকম ক্ষেত্রে বীজতলা তৈরির জন্য প্রয়োজনীয় সময়ও কিন্তু আমরা কম পাই। একফসলি চাষ এবং বহুফসলি চাষের বেশ কিছু পার্থক্য আছে। একফসলি একই বছরে একটি ফসল চাষ করা যায়। আর বহুফসলিতে হচ্ছে একই বছরে ২-১ অধিক ফসল চাষ করা হয়। এক ফসলিতে জমি, শ্রমিক ও মূলধন সারা বছর ঠিকমতো কাজে লাগানো যায় না। আর বহু ফসলিতে হচ্ছে জমি, শ্রমিক ও মূলধন সারা বছর ঠিকমতো কাজে লাগানো যায়। এক ফসলিতে ফলন বেশি পাওয়া যায় না, কিন্তু বহু ফসলিতে ফলন বেশি পাওয়া যায়। এক ফসলিতে কৃষক বাৎসরিক আয় বৃদ্ধি পায় না, কিন্তু বহু ফসলিতে কৃষকের আয় তথা দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। কম পরিমাণে মূলধনের ও শ্রমিকের প্রয়োজন হয় এক ফসলি চাষে। আর বহুফসলি চাষে অধিক পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয়। আমরা এই খেয়াল করলাম যে এক ফসলি এবং বহু ফসলি বিষয়গুলি। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকটা বিষয়, সেটা হচ্ছে রিলে আন্তঃচাষ। রিলে যে আন্তঃচাষ যেটা আমরা যদি খেয়াল করি, সেখানে হচ্ছে একই জমিতে ১ম বা প্রধান শস্য পাকার বা তুলে নেওয়ার কিছুদিন পূর্বে দ্বিতীয় বা অপ্রধান শস্যের বীজ বোনা হলে এরূপ চাষকে রিলে চাষ বা রিলে আন্তঃচাষ বলে। আমরা বিষয়টা খেয়াল করছি যে একটা জমিতে আমি প্রধান শস্য পাকার বা তুলে নেওয়ার পূর্বেই যদি আরেকটা শস্য আমরা আহ বীজ বুনে দেই, অপ্রধান শস্য, এরূপ বুনে দেওয়ার পরে যখন তার গাছগুলি একটু বড় হতে থাকে, কিন্তু এই সময় আমরা আগের ফসলের পাকার ফলে ওই ফসল কেটে নিয়ে আসবো। কিন্তু আগেই যেটা বীজ বুনেছি পরবর্তী তার দ্রুত সময়ে ফলন চলে আসবে। এইরকম মধ্যবর্তী একটা চাষকে আমরা বলছি রিলে আন্ত চাষ। এখানে বেশ কিছু সুবিধা আছে। জমি যে আমরা একবার কর্ষণ করেছি সে এক কর্ষণেই একাধিক ফলন পাওয়া যায়। জমিতে সর্বদা ফসল থাকার কারণে আগাছা জন্মানোটা একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। সারের অপচয়টা কম হয়। কৃষক যে পরিমাণ সার একটা জমিতে দিয়েছিল সেটা দিয়েই পরের ফসলে চলে আসে। রিলে চাষে কর্ষণ, শ্রম ও খরচও কম হয়। এ হলো সুবিধা। তা আমরা আরো ২-১ টা যদি সুবিধা খেয়াল করি একটু, যে বৃষ্টিবহুল এলাকায় কোন শস্যের ব্যর্থতা জনিত এরূপ আন্তঃশস্যের মাধ্যমে অনেকটা ক্ষতিপূরণ করা যায়। যেমন এই যে এখন সারা বাংলাদেশে বন্যা চলছে। এখন এই বন্যায় কিন্তু অনেক ফসলি জমির ক্ষতি হচ্ছে। আমরা বন্যা পরবর্তী ফসলে যদি এরকম আন্তঃরিলে চাষ করতে পারি, তাহলে এখন যে ঘাটতিটা হয়েছে, আমরা গতকালকে পত্রিকা দেখছি প্রায় এ স প্রায় ১,৫০০ কোটি টাকার মতো এখন পর্যন্ত বাংলাদেশে এই বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা পুষিয়ে নিতে গেলে অবশ্যই কৃষকদের পরবর্তীতে রিলে আন্তঃ চাষের বিকল্প নেই। আমরা এরপরে চলে আসি আ কিছু, হ্যাঁ, একটি স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে জমিতে গম চাষ করা হয়েছে। তার মাঝে গমের ফলন চলে আসে কিছুদিনের মধ্যে। অ্যা গম ফল পরিণত হয়ে পেকে যাবে। কিন্তু এর মধ্যেই কৃষক মাঝে সারি, সারি করে বিন বা এই জাতীয় গাছ লাগানো হয়েছে। এই গম গাছ যখন পাকা ফল নিয়ে আসবে, তখন এই বিন গাছগুলি থেকে যাবে। পরবর্তীতে দ্রুত সময়ে ওটার ফলন আবার চলে আসবে। এই হলো আমরা একটা রিলে চাষের
ছবি আমরা দেখতে পেলাম। এবার আমরা চলে আসি মিশ্র চাষ। মিশ্র নাম থেকে তো বোঝা যায় যে একাধিক ফসল আমি চাষ করব। সেখানটা কিরকম? আমরা যদি সংজ্ঞায় খেয়াল করি, শস্য পর্যায় অবলম্বন করে অথবা শস্য পর্যায় অবলম্বন না করেই কোন ভূমিখণ্ডে একই ঋতুতে একই সঙ্গে একাধিক ফসল চাষ করাকে মিশ্র চাষ বলে। যেমন আমরা গম এবং সরিষা, মূলা ও সরিষা এরকম আমরা চাষ করতে পারি। আরো চাষ হতে পারে আমরা খেয়াল করি। এই চাষে বেশ কিছু সুবিধা আছে। একই সঙ্গে একাধিক ফসল চলে আসে। আমরা একটু আগে যেটা বললাম বন্যায় যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমতরিলে চাষ এর পাশাপাশি আমরা যদি খেয়াল করি আরেকটা মিশ্র চাষ করি। মানে যেভাবেই হোক আমাদের যে একটা সময় বিভিন্ন সময় পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ ছিল, থাকবে, আছে। কিন্তু নিজেদেরকে কৌশলে সেটাকে পুষিয়ে নিতে হবে সারা বিশ্বে যদি খাদ্য নিরাপত্তা তৈরি করতে হয়। তো এখানে এই যে মিশ্র চাষ বা আন্তঃ চাষের অবশ্যই বিকল্প নেই। তো এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি আলাদাভাবে কৌশল, সার প্রয়োগ বা মাধ্যমিক পরিচর্যার এগুলি কোনো অতিরিক্ত খরচ হয় না মিশ্র চাষে। আর প্রতিকূল আবহাওয়া ফসলের ব্যর্থতা কম হয়। মিশ্র চাষে রোগ ও পোকার আক্রমণ কমানো সম্ভব হয়। আমরা যদি মিশ্র চাষে খেয়াল করি যে মিশ্র ফসল চাষ করা হলে একই সঙ্গে খাদ্যশস্য ও অন্যান্য ফসল তথা যেমন তৈলবীজ, ডাল শস্য এগুলি উৎপাদন করে নিয়ে আসা যায়। আবার আমরা খেয়াল করি মিশ্র চাষে প্রতিকূল আবহাওয়ার ফসলের যে ব্যর্থতা কম হয়। যেমন গম এবং সরিষা মিশ্র চাষ হিসেবে চাষ করা হলে যদি মরিচা রোগে আক্রান্ত হয়ে গম ফসল নষ্ট হয়ে যায়, তাহলে অন্তত সরিষা থেকেও ফলন পাওয়া যায়। তা থেকে চাষের খরচ কিছুটা উঠে আসতে পারবে। একটা সুন্দর আমরা সুবিধা পেয়েছি। গমের আমরা তোমরা তো অলরেডি প্যাথোলজিতে পড়েছো। গমের অন্যতম বড় একটা শত্রু রোগ হচ্ছে রাস্ট রোগ। যেটা পাকশিনিয়ার কারণে আক্রমণে হয়, ছত্রাকের কারণে। তে সরিষা এবং গম একসাথে চাষ করলে যদি কোনো কারণে গমের মধ্যে রাস্টের আক্রমণ বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু গম ক্ষতিগ্রস্ত হলো, তাহলে সরিষাটা দিয়ে ফলন যদি চলে আসে, তাহলে কৃষকের কিন্তু লোকসানটা পড়ার সম্ভাবনা কম থাকে। এটা একটা বিষয়। অনেক সময় এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, উদ্ভিদের খাদ্যের ভালো আ ব্যবহারটা ভালো হয়। গভীর এবং অগভীর মূল বিশিষ্ট ফসল, মিশ্র ফসলের চাষ করা হলে মাটির যে বিভিন্ন স্তরের যে উর্বর অ বা পুষ্টি উপাদান থাকে সেটা ব্যবহার হয়। তাই মিশ্র চাষের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি কিছু অসুবিধাও রয়েছে। মিশ্র চাষে হচ্ছে অসুবিধাটা হচ্ছে বীজের বিশুদ্ধতা রক্ষা করা যায় না। ফসল উত্তোলন করতে একটু অসুবিধা হয়। কারণ ২ টা ফসল একসাথে থাকলে অ্যা আগে যে ফসলটা তুলতে হয়, সেটা তুলতে গিয়ে পরে যে ফসলটা আসবে সেটাতে একটু হলো আ ব্যাঘাতগ্রস্ত হয়। কারণ ২ টা ফসল প্রায় সমসাময়িক ফলন আসে। উন্নত যন্ত্রপাতি ঠিকমতো আসলে কাজে লাগানো যায় না। তাহলে ভবিষ্যতে ফসলের ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপর আমরা খেয়াল করি যেমন আমরা একটা জিনিস জমি উদাহরণ হিসেবে যদি বলি অসুবিধার মধ্যে, গমের জমিতে আমরা সরিষা লাগালাম মিশ্র ফসল হিসাবে। ফলে গম জমিতে সরিষা তুলতে অসুবিধা হবে। হুম? তাছাড়া গমের ক্ষেত্রে ঢুকে গমের ক্ষেতে আমরা প্রবেশ করে যদি সরষে তোলার জন্য গম গাছের সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। আবার অনেক সময় যেটা আগে পাকবে সেটা অবশ্যই দেখা যাবে যে সেটা সংগ্রহ করতে অসুবিধা না হলেও পরের ফসলটা ক্ষতি হবে। এখানে আমরা মিশ্র চাষের একটু উদাহরণ দেখছি। এই এক্সাম্পল গুলি সবচেয়ে ভালো আমাদের গম এবং সরিষার তুলনায়। এখানে দেখা যায় লাল শাক, বাঁধাকপি চাষ করেছে। এখানে একটা তুলতে গিয়ে আরেকটার ক্ষতি একটু কমই হবে। এই ধরনের চাষটাই সবচেয়ে ভালো। এখানে আবার এই পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যা এটা ক্যাবেজ, লেটুস পাতার মতো মনে হচ্ছে। চাষ করছে। আমরা এ তাহলে একই সাথে ৩ টা ফসল উনারা চাষ করেছেন। তাহলে এতে ফসল তুলতে অসুবিধা হবে না। ফসলগুলো একসাথে চলে আসছে। আবার আমরা ডান দিকেরটা দেখতে পাচ্ছি মূলা এবং লাল শাক। লাল শাকগুলো ছোট, ছোট চারা, মূলারও এখনো ছোট, ছোট চারা গাছ। এই অবস্থায় ২ টা ফসলেরও যদি কৃষক সূক্ষ্মভাবে তুলতে পারে, আমার মনে হয় না তেমন কোনো ক্ষতি হবে। আমরা লাভজনকটা এই বিষয়টা আগে বেশি দেখব। এরপর আমরা যদি খেয়াল করি শস্য চাষ পদ্ধতি আমরা শস্য চাষ কিভাবে করবে একজন কৃষক? সেক্ষেত্রে আমরা সংজ্ঞায় যদি বলি, একটি নির্দিষ্ট ভূমিতে বছরব্যাপী শস্যক্রম এবং ব্যবস্থাপনার কৌশলকে মূলত শস্য চাষ পদ্ধতি বলা হয়।
জলবায়ু, ঋতু, জমির পরিমাণ, মাটির প্রকৃতি, বীজের প্রাপ্যতা, প্রয়োজনীয়তা, বাজার চাহিদা লাভ ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে শস্য চাষ পদ্ধতি স্থির করা হয়। যেমন এখানে বেশ কিছু মানে চাষ ব্যবস্থাপনায় কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। যেমন ১ আমরা যদি খেয়াল করি শস্য নির্বাচন। আমি কোন শস্যটা এখানে নির্বাচন করব? এরপরে শস্য পর্যায়ক্রম আমরা করব। শস্য ক্ষেত্রে যে বর্জ্য তৈরি হবে বর্জ্য ব্যবস্থাপনা, এরপর হচ্ছে পুষ্টি ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এই বিষয়গুলি খেয়াল রেখেই কিন্তু আমাদের শস্য চাষ করতে হবে। আমরা একটি গুরুত্বপূর্ণ পড়ায় চলে আসছি তোমাদের। সেটা হচ্ছে শস্য পর্যায়ে বা শস্য পর্যায়ক্রম যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্রপ রোটেশন। ক্রপ রোটেশন তোমাদের সিলেবাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পড়া। আমরা বরাবরই দেখে আসছি এটা প্রায় সময় পরীক্ষায় আসে। এটা হচ্ছে একই জমিতে প্রতি বছর একই শস্য চাষ না করে বিভিন্ন বছরের বিভিন্ন শস্যের চাষ করাকে শস্য পর্যায়ক্রম বলে। এর বেশ কিছু নীতিমালা অবলম্বন করে চাষ করাটাই সবচেয়ে ভালো আমরা যদি খেয়াল করে থাকি। এখানে নীতিমালাগুলি যদি আমরা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি, যেমন একই গোত্র বা বর্গের শস্য পরপর চাষ করা চলবে না। করলে তাহলে একই ধরনের জীবাণুর আবির্ভাব, একই ধরনের কীট-পতঙ্গের আবির্ভাব, আবার একই স্তরের পুষ্টি গ্রহণ এই বিষয়গুলি চলে আসবে। তাহলে এটা আমরা খেয়াল রাখতে হবে। গভীর ও অগভীর মূল বিশিষ্ট শস্য পর্যায়ক্রমে চাষ করতে হবে। ওই যে আমি একটু আগে বললাম, যদি অগভীর মূল আর গভীর মূল হয় তাহলে একটা মাটির সব স্তরের পুষ্টি কিন্তু শোষণ করে নিচ্ছে, গ্রহণ করছে। ৩ নাম্বার আমরা যদি খেয়াল করি অর্থকরী ও বেশি লাভ পাওয়া যায়। সেসব শস্য পর্যায়ক্রমে চাষ করতে হবে। আমি চাষ করব, লাভ পাওয়া যাবে কম, সেটা তাহলে চাষ করে তো লাভ নাই। একটা জমিতে আমি অধিক ফসল পাবো এমন চিন্তা থেকেই আমাকে ফসল এবং অর্থকরী বিষয়টা খেয়াল রাখতে হবে। আর খাদ্যশস্য এবং পশুখাদ্যও সেখানে শস্য চাষ করতে হবে। কারণ আমাদের গবাদি পশুদেরও টিকিয়ে রাখতে হবে। নিজেদেরকে যদি আমরা সুস্থ সবল দেখতে চাই। ডাল জাতীয় ও সবুজ সারের শস্য পর্যায়ক্রমে চাষ করতে হবে। যেসব শস্যের চাষ পদ্ধতি একই রকম সেসব শস্য পর্যায়ক্রমে চাষ করা উচিত নয়। আবার আমাদের আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যে ৩ বা ৪ বছর পর এক মৌসুম জমি খালি রাখতে হবে। এটা একটা নীতিমালা আনতে হবে। শস্য চক্র তৈরি করতে হবে যাতে সারা বছর শ্রমিকের কাজ করতে পারি। ফসল নির্বাচনের সময় পানি, সেচ ও নিষ্কাশন ব্যবস্থা করতে হবে। আমরা এরপরে এই নীতিমালার পরে আমরা যদি পরবর্তীটা খেয়াল করি, শস্য পর্যায়ের বেশ কিছু গুরুত্ব বা উপকারিতা রয়েছে সেখানে আমরা খেয়াল করি। উদ্ভিদের সেখানে সুষম খাদ্য বন্টন। সব রকম খাদ্য শস্যের আমরা তালিকা একরকম নয়। আমরা যদি খেয়াল করি উদ্ভিদের খাদ্য পরিমাণটা। কোন শস্য অধিক পরিমাণে নাইট্রোজেন গ্রহণ করে, কোন শস্য ফসফরাস গ্রহণ করে, তাহলে আমরা সেটা খেয়াল রাখতে হবে। সুতরাং কোন জমিতে একই শস্য প্রতি বছর চাষ করলে দেখা যায় কতগুলি খাদ্য বেশি পরিমাণে ব্যবহৃত হয়, আবার কতগুলি খাদ্য জমিতে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। তো যদি এরকমই হয় তাহলে দেখা যাবে যে জমিতে অম্লত্ব খারাপের একটা ব্যবধান চলে আসে। শস্য পর্যায়ের আমরা গুরুত্ব যদি খেয়াল করি, যেমন আগাছা দমন সেই বিষয়টা যদি আমরা খেয়াল করি। আগাছা দমনের বিষয়ে শস্যের মতো আগাছাও বিভিন্ন আ মানে নির্দিষ্ট পরিবেশে এবং সেখানে বৃদ্ধি পায় ফসলের সাথে, সাথে। প্রতি বছর একই শস্য চাষ করলে আগাছাগুলো উপযুক্ত পরিবেশে সেখানে পেয়ে বৃদ্ধি লাভ করতে থাকে। যেমন ধান গাছে দূর্বা ঘাস, পাটের জমিতে শ্যামা ঘাস। সুতরাং প্রতি বছর একই জমিতে ধান বা পাট চাষ করে পর্যায়ক্রমে দূর্বা ঘাস, শ্যামা ঘাসের উপদ্রব ধীরে, ধীরে বাড়তেই থাকবে। সেক্ষেত্রে আমরা যদি শস্যটা চেঞ্জ করে দেই হয়তো তাহলে এদের উপদ্রব কিছুটা কমে আসতে পারে। এর উপরে যদি আমরা খেয়াল করি রোগ ও পোকা দমনের সেই বিষয়টা আমরা যদি খেয়াল করে থাকি। সব শস্যে একই রকম রোগ ও পোকার উপদ্রব দেখা যায় না। ধান গাছে যে রোগ বা
পোকার আক্রমণ হয়, আলু বা পাট গাছে সেই রোগে পোকার আক্রমণ হয় না। সুতরাং প্রতি বছর একই জমিতে একই শস্য চাষ করলে বিশেষ রোগ বা পোকার প্রাদুর্ভাব দেখা দিবে দেখা দিতে পারে যদি একই রকম আমরা চাষ করি। কিন্তু চেঞ্জ করে দিলে বা শস্য পর্যায়ক্রমে আমরা যদি করি, তাহলে এই রোগের আক্রমণ বা পোকার আক্রমণগুলি অনেকটাই কমে আসবে। মাটির উর্বরতা সংরক্ষণ। বছরের পর বছর একই জমিতে একই ধরনের ফসল চাষ করলে নাইট্রোজেন ও জৈব পদার্থের পরিমাণটা সেখানে কমে আসতে পারে। যদি কমে আসে তাহলে তো আবার দেখা যাবে অন্য উপাদানের পরিমাণ বেড়ে যাবে। শস্য পর্যায়ে মটর, বরবটি, মিষ্টি আলু ইত্যাদি শস্য চাষ করলে মাটির ক্ষয়ীভবন এবং মাটি থেকে নিঃসরণ প্রক্রিয়ায় শস্যের প্রয়োজনীয় যে খাদ্য উপাদান সেটা অপসারণ বন্ধ হয়। কারণ শস্যগুলো ঢাকনা শস্য হিসেবে কাজ করে থাকে। সুতরাং শস্য পর্যায়ে বিভিন্ন শস্য চাষ করলে মাটির উর্বরতা সংরক্ষিত হয়। আমরা এরপরে যদি খেয়াল করি বিপণনের সুবিধা। বছর বছরে কেবলমাত্র একটি শস্য চাষ করলে উৎপন্ন ফসল বিক্রয় করতে চাষীকে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজনে ও নগদ টাকা পাওয়ার জন্য অল্প দামেই উৎপন্ন হয়, বিক্রি করে দিতে হয়। কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করলে চাষী সারা বছরই কিছু না কিছু ফসল বাজারে বিক্রি করতে পারবে। এতে সারা বছর তার একটা উপার্জনের জায়গা হবে এবং তার সাথে বাজারের সাথে একটা আলাদা সম্পর্ক তৈরি হবে। শ্রমিক ও মূলধনের সুষম বন্টন। সব জমিতে বছরের যদি একটি মাত্র শস্য চাষ করা হয় তাহলে বছরের বিশেষ সময়ে চাষীরা কোনো কাজ পাবে না বা জমির মালিক দেখা যাবে কোনো শ্রমিক পাবে না। মানে শ্রমিক দেখা যাবে বসে আছে কিন্তু কাজ নেই। আবার যখন কাজের প্রয়োজন হবে তখন দেখা যাবে জমির মালিক শ্রমিক পাচ্ছে না। কারণ আ শ্রমিকরা তখন একসাথে সব ধান পাকছে বা অথবা গম পাকতেছে। একসাথে বোনা হচ্ছে। একই রকম চাষ করলে তাহলে এই ক্ষেত্রে শ্রমিকেরও কিন্তু অ্যা বন্টনে একটু সমস্যা হতে পারে। আবার এরপর আমরা চলে আসি মাটি সংরক্ষণ। জমিতে উপযুক্ত পর্যায়ক্রমে শস্য চাষ না করলে বছরে অনেক সময় জমি পচে থাকতে পারে। অধিক পরিমাণে বৃষ্টি হলে মাটির উর্বর স্তর ক্ষয়প্রাপ্ত হয়ে উদ্ভিদ খাদ্যের অপচয় হতে পারে। সেক্ষেত্রে আমাদের যদি কলাই, মাসকলাই, বরবটি, সিম, মিষ্টি আলু এগুলি চাষ করা হয় তাহলে মাটিটা কিছুটা হলেও সমৃদ্ধ থাকবে। এরপরে আমরা যদি খেয়াল করি সারের উত্তম কার্যকারিতা, এ সম্পর্কে আমরা আগেই বলেছি শস্য পর্যায়ক্রমে যেমন আখ, আলু এদের অধিক পরিমাণে সার প্রয়োগ করা হয়। আবার আলুর পরে সেই জমিতে যদি আমরা অন্য একটি ফসল চাষ করি সেক্ষেত্রে খুব একটা সারের প্রয়োজন হয় না। তাহলে দেখা যায় সারের একটা মানে সঠিক ব্যবহার হয়। এরপর আমরা যদি খেয়াল করি পশু খাদ্যের সংস্থান, অনেক শস্যই আমরা যদি দেখি যেমন ভুট্টা, জোয়ার, বার্সিম, লুসান এই জাতীয় ফসলগুলির ক্ষেত্রে যে চাষ করা হয় ফলে গবাদি পশুর খাদ্যের খরচটা অনেক কমে যায়। কারণ এইগুলো থেকে গবাদি পশুর অনেকটা খাদ্য আ চলে আসে। আমরা পরবর্তী ফসলের উপকার সাধনা যদি আমরা খেয়াল করি, শস্য পর্যায়ের মধ্যে এমন কতগুলি শস্য চাষ করা হয়, যেখানে পরবর্তী ফসলের উপকার সাধন হয়। যেমন ধানের জমিতে যদি সিম জাতীয় গোত্রের শস্যের চাষ করা হয়, মাটিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়ে, নাইট্রোজেনের পরিমাণ বাড়ে এবং ধানের ফলনও বাড়ে। সর্বশেষ আমরা যদি খেয়াল করি শস্যর শস্যের ফলন বাড়ানো। আমরা এই আলোচনাগুলোতে একটাই দেখলাম যে একই বছরে যদি আমরা প্রতি বছর একটি শস্যের চাষ না করে পর্যায়ক্রমে পাল্টিয়ে, পাল্টিয়ে যদি আমরা শস্য চাষ করি তাহলে দেখা যায় জমিতে ফলন বাড়তে থাকে। তাহলে এই যে শস্য পর্যায়ের গুরুত্বগুলি আমরা খেয়াল করলাম। এর পাশাপাশি আমরা যদি আরো কিছু বিষয় শস্য পর্যায়টা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। শস্য পর্যায়ে আমরা যদি খেয়াল করি বেশ কিছু বিষয় যেমন এখানে আমাদের শস্য পর্যায় করতে গেলে কিছু বিষয় বিবেচনায় আনতে হবে। যেমন শস্য পর্যায়ে অন্তর্ভুক্তর ফলে স্থানীয় চাহিদা। আমি একটা শস্য চাষ করলাম, স্থানীয় পর্যায়ে চাহিদা আছে কিনা সেই ফসলটির সেটা একটা দেখতে হবে। তারপরে জমিতে কি ধরনের আগাছার উপদ্রব বেশি এবং উক্ত আগাছা কোন ধরনের ফসলের ক্ষতি করে তা বিবেচনা করা শস্য পর্যায়ক্রমে করতে হবে। অবশ্যই এই বিষয়গুলি বিবেচনায় আনতে হবে আমাদের। উত্তম শস্য পর্যায়ে আবশ্যিকভাবে একটি সবুজ সার জাতীয় শস্য অন্তর্ভুক্ত করা প্রয়োজন হবে। আর শস্য পর্যায়ে নমনীয়তা থাকা বাঞ্ছনীয় যাতে প্রতিকূল অবস্থায় অন্য ফসল অন্তর্ভুক্ত করা যায়।
অগভীর মূলতন্ত্র বিশিষ্ট ফসলের সাথে গভীরমূলী ফসল চাষ করার প্রতি সেখানে শস্য পর্যায় অবলম্বন করা উচিত। শস্য পর্যায়ের অন্তর্ভুক্ত জমিতে উর্বরতা সংরক্ষণার্থে প্রচুর পরিমাণ সার ব্যবহার করার প্রয়োজন হয়। সেচ সুবিধার ভিত্তিতে ফসল নির্বাচন করা আবশ্যক এবং বাজারজাতকরণের সুবিধা, যোগাযোগ ব্যবস্থা দিয়ে খেয়াল রাখি শস্য পর্যায়ক্রম করতে হবে। শ্রমিক সরবরাহ সহজলভ্যতা বিবেচনা করতে হবে এখানে। শস্য পর্যায় পরিকল্পনার জন্য নিম্নলিখিত বিভিন্ন ধরনের শস্য অন্তর্ভুক্ত যেমন খাদ্যশস্য, সিম জাতীয় শস্য, গোখাদ্য জাতীয় শস্য, অর্থকরী ফসল সেখানে আমাদের খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলি বিবেচনায় রেখেই কিন্তু শস্য পর্যায়ক্রমে আমাদের করতে হবে। এখন একটা শস্য পর্যায়ক্রম মানে স্থিতিকালটা কেমন হতে পারে? অ্যা নিম্নলিখিত আমরা যদি খেয়াল করি যে কিছু বিষয়ের উপর শস্যের মেয়াদকাল নির্ভর করে। যেমন কোন নির্দিষ্ট এলাকার উৎপাদনযোগ্য ফসলের সংখ্যা, শস্য পর্যায়ের জন্য সহজলভ্য জমির আয়তন, মৃত্তিকা ও জলবায়ুর ধরন, অর্থনৈতিক অবস্থা এবং ব্যবস্থাপনার কৌশল। সাধারণভাবে শস্য পর্যায়ের মেয়াদ ৩ থেকে ৭ বছর হয়ে থাকে। শস্য পর্যায়ে আমরা করব এর বেশ কিছু সীমাবদ্ধতাও থাকবে এবং সীমাবদ্ধতা আছে। আমরা সেই দিকেও যদি খেয়াল করি, কৃষকের অল্প পরিমাণে জমি থাকার ফলে শস্য পর্যায়ক্রমে অবলম্বন করা হয় না। আবার অনেক সময় যেহেতু জমি অল্প সে শস্য পর্যায়ক্রম করবে এটাই বা কি? কৃষক নির্দিষ্ট কিছু ফসল অতিমাত্রায় পছন্দ করে বিধায় অন্য ফসলে তারা তেমন একটা আগ্রহী হয় না। যেমন আমরা যদি বলি আমাদের দেশে ধান যেটা আমাদের প্রধান খাদ্যের তালিকায় আছে। তো কৃষকরা এটাই বেশি আগ্রহী। আবার নিচু এলাকায় কিছু প্রতি বছর মারাত্মক বন্যায় ডুবে যায় যার ফলে ৫-৬ মাস পানিতে ম নিমজ্জিত থাকে। সেসব জমিতে শুধুমাত্র খরিফ ঋতুতেই গভীর পানির আমন চাষ করা সম্ভব হয়। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে শস্য পর্যায়ে এক্ষেত্রে সম্ভব হয় না। অন্যদিকে বাংলাদেশের কিছু, কিছু এলাকা আছে যেখানে প্রাকৃতিক বৃষ্টিপাতের উপর ফসল উৎপাদন নির্ভরশীল। ওইসব অঞ্চলে বর্ষা ঋতুতে শুধুমাত্র পাট বা ধান উৎপাদন করা সম্ভব হয়। আর প্রতিকূল আবহাওয়ার দরুন অনেক ক্ষেত্রে শস্য পর্যায় অনুসরণ করা সম্ভব হয় না। বৃহৎ আয়তনের জমিতে অনেক সময় সেচ সুবিধা একটু অসুবিধা থাকতে পারে। সেখানে শুধুমাত্র এজন্য শুধু আউশ ধান এবং পাট উৎপাদন করতে কৃষকরা আগ্রহী থাকেন। আমাদের দেশে কৃষকের আর্থিক দৈন্যতা একটা বড় বিষয় যেখানে শস্য পর্যায়ক্রম করতে হলে তারা অনাগ্রহী হয়ে ওঠে। আবার আমাদের অধিকাংশ আ লোকই দেখা যায় কৃষক যারা তারা অশিক্ষিত। জ্ঞানের অভাবে তারা শস্য পর্যায় পদ্ধতিটা অবলম্বন করতে আগ্রহী হয় না। সেচের ব্যবস্থার অপ্রযোজ্যতার কারণে অনেক ক্ষেত্রে কৃষক শস্য পর্যায়ে ব্যবস্থা অবলম্বন করতে পারে না। শস্য পর্যায়ে অনুসরণ করার জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ ধরা দরকার। যেমন জমির যে বর্গা প্রথাটা সেটা একটু উন্নত করতে হবে। সেচ এবং পানি নিষ্কাশন সেটা উন্নতি করতে হবে। প্রজননের মাধ্যমে উপযুক্ত ফসল উৎপাদন করতে হবে। দেশের মানুষের খাদ্যাভ্যাসের একটু পরিবর্তন নিয়ে আসতে হবে যেটা ১৯৪৩ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল ৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী কিন্তু আমাদের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন চলে আসে। আমি তো আগেই বলেছি যে ৪৩ এর আগ পর্যন্ত আমাদের দেশে কিন্তু শুধু ধান এই একটা ফসলই চাষ করত খাদ্যশস্য হিসাবে। আর এই এক ফসলের উপর নির্ভরশীল হওয়ার কারণেই সেই সময় যে দুর্ভিক্ষটা যখন এই ফসলি জমিতে ধানের বাদামি দাগ রোগ আক্রমণ করে, জমি ৫০ ভাগ বা তার বেশি সংখ্যক পরিমাণ নষ্ট হয়ে যায় ফলন। সেক্ষেত্রে তারা বিকল্প কোনো খাদ্যশস্য যেমন গম, তারপর হচ্ছে ভুট্টা, কাউন না থাকার কারণেই তারা কিন্তু এক ফসলের উপর নির্ভরশীল থাকার কারণে দুর্ভিক্ষে অনেক মানুষ মারা যায় এবং বিকল্প খাদ্য খুঁজে পায়নি। কিন্তু ওই ৪৩ সালের দুর্ভিক্ষের পরেই যে আমাদের কৃষি গবেষণার যে একটা টিম কাজ করে সেখানে বের করলো যদি বিকল্প ফসল থাকে তাহলে আমাদের এই ধরনের দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা কমে আসবে। সত্যি, সত্যি এর পরবর্তীতে বাংলাদেশে কৃষিক্ষেত্রে ব্যাপক বিপ্লব ঘটে এবং শস্য পর্যায়েরও বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসে। সেখানে মানুষ আলু চাষে বেশি আগ্রহী হয়, গম চাষে আগ্রহী হয়, ভুট্টা চাষ বর্তমানে আমি আমাদের বাংলাদেশে দেখলাম বেশ একটা বিপ্লব ঘটছে কাউন। তবে আশা করছি সহসাই যব, বার্লি অন্যান্য চাষও বাংলাদেশে একটা বিপ্লব ঘটবে। তাহলে যত বেশি এগুলিতে উৎপাদনে কৃষকরা আগ্রহী হবেন, তত বেশি আমাদের খাদ্য নিরাপত্তা তৈরি হবে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং উন্নততর সম্প্রসারণ কার্যক্রমগুলিও চালু রাখতে হবে। সরকারের যথেষ্ট সহযোগিতা থাকতে হবে এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট আ থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার কিন্তু এখানে একটা কি বলে
সরাসরি সম্পৃক্ত থাকতে হবে কৃষকদের সাথে। তাহলে হয়তো কৃষকরা এখানে মনোযোগ দিবে এই বিষয়গুলির প্রতি। সরকার কর্তৃক দ্রব্যমূল্য সেখানে স্থির রাখতে হবে। নতুন, নতুন কৌশল অবলম্বন করতে হবে। কৃষকরা যাতে অতি অল্প সময়ে কম পরিশ্রমে অধিক ফসল তুলে নিয়ে আসতে পারে। আমরা শস্য পর্যায়ের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যেমন একটু উঁচু জমিতে আমরা কি ধরনের ফসল চাষ করতে পারি আমরা যদি খেয়াল করি, খরিফ ঋতুভিত্তিক আমরা ধান করলাম বা তারপরে আমরা সবজি করব। আবার সেখানে পাট করব, পরে আমরা ভুট্টা করব। এর পরবর্তী মৌসুমে দেখা যাবে সেখানে মসুর ডাল করলো, আলু করলো, এরপরে মটর ডাল করলো, তৈলবীজ করলো। এই যে এইভাবে শস্যগুলিকে আমরা চেঞ্জ করে আমরা শস্যাবর্তন করতে পারি। আমরা এই যে শস্য পর্যায়ক্রমগুলি বা শস্য পর্যায়গুলি আমরা বিভিন্নভাবে আলোচনা করলাম। তে আজকের এই লেকচারে আমরা যদি খেয়াল করি, আমরা যে বইগুলির আমরা সহযোগিতা নিয়েছি, 'ইন্ট্রোডাকশন টু বাংলাদেশ এগ্রিকালচার' যেখানে আব্দুল আলীম স্যার বইটি লিখেছেন। 'প্রপাগেশন অফ হর্টিকালচার' অ্যাড্রিয়ানস অ্যান্ড এফআর বিশন এই ২ জন বইটি লিখেছেন। 'অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার অ্যান্ড এফরেস্টেশন' যে বইটি লিখেছেন মোহাম্মদ জিল্লুল বারী এবং মোহাম্মদ মাহফুজুর রহমান খান স্যার। 'অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার' বইটি লিখেছেন জীবন কৃষ্ণ সাহা ও সুনির্মল বসু। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।